সুপ্রিয় শিক্ষার্থী, আমি স্বাগত জানাচ্ছি অনলাইন বাংলা ক্লাসে। তোমরা ইতোমধ্যেই ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ। আমরা বরাবরই বছরের প্রথম দিন ক্লাসে ছাত্র শিক্ষকের প্রাণবন্ত এক ধরনের উপস্থিতিতে প্রত্যেকের সঙ্গে পরিচিত হয়ে প্রথম ক্লাস গ্রহণ করার চেষ্টা করি, যেখানে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে ছাত্র এবং শিক্ষকের মধ্যকার একটি অন্তর্নিহিত তাৎপর্যপূর্ণ সম্পর্কের একটা গাঢ়তা, এক ধরনের দৃঢ়তা ভেতর থেকে তৈরি হয়, যার ফলশ্রুতিতে আমরা একটি বছর একটি বিশেষ বিষয়কে, একটি বিশেষ সাবজেক্টকে মন প্রাণ দিয়ে বোঝবার চেষ্টা করি। অথচ এবছর আমাদের অনলাইনের মধ্য দিয়ে বছরের প্রথম বাংলা ক্লাসটি শুরু করতে হচ্ছে। আমরা অবশ্যই আশা করছি এবং তোমরাও মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করতে থাকো যেন অতি শীঘ্রই আমাদের এই মহামারী, আমাদের এই দুর্যোগ, আমাদের এই পীড়া, আমাদের এই যন্ত্রণা সমস্ত কিছু যেন নতুন বছরের শুভকামনায় দূরীভূত হয়ে যায়, আর আমরা আবারও আমাদের প্রাণের প্রতিষ্ঠানে, আমাদের স্কুলে, ক্লাসরুমে সবাই একত্রিত হয়ে যেন ক্লাসে উপস্থিত হতে পারি। আজকে আমরা সপ্তম শ্রেণীর একটি গদ্য নিয়ে আলোচনা করব, যে গদ্যটি বাংলা সাহিত্যে বলতে গেলে কিশোর পাঠ্য হিসেবে যতটা না পঠিত হয়েছে, তার চেয়ে আমার মনে হয় যে যারা পিতা আছে, পিতৃত্বের স্বাদ যারা পেয়েছে তাদের সন্তানদের কাছ থেকে, প্রত্যেক পিতা মাত্রই বোধহয় এই গল্পটি পাঠ করেছে এবং পিতার যে সার্বজনীন পিতৃত্বের যে রূপ, যেটা আমাদের কবিগুরু, লেখক, সাহিত্যিক, প্রাবন্ধিক যাই বলি না কেন, যিনি তার এই গল্পের মধ্যে, এই গদ্যের মধ্য দিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছেন। আমরা আজকে কিছু ছবি দেখার মধ্য দিয়ে আমাদের পাঠের শিরোনামটিকে বোঝবার চেষ্টা করব, কেননা প্রত্যেকটি গল্পের পাঠ শিরোনাম বোঝার ক্ষেত্রে বেশ কিছু ছবি আমরা যে ট্রেনিং করে এসেছিলাম, সেই ট্রেনিংয়ে আমরা দেখেছি যে পাঠ শিরোনামকে শিক্ষার্থীদের কাছে কতটা সহজ করে তাদের চিন্তন প্রক্রিয়াকে বাড়িয়ে দিয়ে সেই চিন্তার ধারার মধ্য দিয়ে পাঠ শিরোনামের মধ্যে অনুপ্রবেশ করানো যায় সহজতর উপায়ে, এই বিষয়টির প্রতি বারবার গুরুত্ব দেওয়া হয়েছে। তো তারই ধারাবাহিকতা আমি কিছু ছবি দেখো ডিসপ্লেতে উন্মোচিত করব। তার একটি তোমরা এখন দেখতে পাচ্ছ, একজন মাঝবয়সী ব্যক্তি, টুপি পরিহিত, দাড়ি গোঁফ রয়েছে, বেশ লম্বা চুল, 5 কি 6 বছরের ছোট্ট একটি কন্যার সাথে তার যে হৃদয় দিয়ে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে, এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে, একটা সখ্য অবস্থান তৈরি করার চেষ্টা করছে, সে বিষয়টি আমরা উন্মোচিত হতে দেখছি। তোমরা যদি তোমাদের পাঠ্য বইটা খোলো, ঠিক খোলবার পরেই তোমরা যে গদ্যটি পাবে, আমি বলেই নিচ্ছি, যে গদ্যটি পাবে সেই গদ্যটি যদি তোমাদের ইতিমধ্যে পড়া হয়ে থাকে, তাহলে তোমরা এই ছবিগুলো দেখার মধ্য দিয়ে পাঠ শিরোনামের জায়গাটিকে খুব সহজে অনুধাবন করে নিতে পারবে। এরপরে দেখা আর একটা ছবি, এখানেও আমরা দেখতে পাচ্ছি মানুষটি বিদেশি, তার পেছনে অনেক কচিকাঁচার মেলা যেন বসে গেছে তাকে কেন্দ্র করে,
আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে গেছেন এই মানুষটি, যিনি বাক্সের মধ্যে নানা ধরনের জিনিস, এমনকি বায়োস্কোপ পর্যন্ত রাখতে পারেন, এরকম একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি। আর একটা ছবিতে আমরা দেখছি যে পেছনে একটা বড় ঝোলা অর্থাৎ ব্যাগ। আমরা জানি যে যে গল্পটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, এই গল্পটিতে এরকম একজন মানুষ এবং এই ঝোলা এবং পঞ্চবর্ষীয় অর্থাৎ 5 বছর বয়সী একটি ছোট্ট কন্যার কাহিনীর ইতিবৃত্ত উন্মোচিত হয়েছে এই গল্পে। সেই চিত্র এখানে উদ্ভাসিত হয়েছে। আরেকটি চিত্রে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানেও মাঝবয়সী একজন বিদেশি মানুষের সঙ্গে আমাদের দেশি ছোট্ট একটা মেয়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে চিত্র, সেটি উন্মোচিত হয়েছে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে অনুধাবন করতে পারছো যে আমরা রবি ঠাকুরের অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত যে গল্পটি, কিশোর পাঠ্য এবং প্রত্যেক পিতা মাত্রই পঠিত যে গল্প, সেই কাবুলিওয়ালা গল্পটির কথা বলছি। রবীন্দ্রনাথ ঠাকুর এই কাবুলিওয়ালা গল্পের স্রষ্টা। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7 মে, আমরা জানি 1268 সাল বঙ্গাব্দ, 25শে বৈশাখ, কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, পিতামহ অর্থাৎ দাদা ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। আমরা জানি যে রবীন্দ্রনাথের ছদ্মনাম অর্থাৎ রবীন্দ্রনাথের নামে না লিখেও কখনো কখনো ভানু সিংহ নামে ছদ্মনাম ব্যবহার করে তার সাহিত্যের জায়গাগুলোকে পাঠকের সামনে উপস্থাপিত করতেন। মজার বিষয় হচ্ছে, রবীন্দ্রনাথের বিচিত্র এবং বর্ণাঢ্য জীবনে তিনি 17 বছর বয়সে বিলেতে যান ব্যারিস্টারি পড়তে, কিন্তু সেই ব্যারিস্টারি পড়া তার সম্পূর্ণ হয় না। তার সাহিত্যিক চিন্তাভাবনা এবং সাহিত্যের দিকে অতিমাত্রায় ঝোঁক থাকার দরুন আমরা জানি 1913 সালে এশীয়দের মধ্যে তিনি নোবেল পুরস্কার পান, প্রথম গীতাঞ্জলি কাব্যগ্রন্থের কারণে। তার বিখ্যাত সাহিত্যকর্মগুলোর মধ্যে সোনার তরী, যেটা কবিতা গ্রন্থ, বলাকা, এটাও কবিতা গ্রন্থ, গীতাঞ্জলি, এটাও কবিতা গ্রন্থ, মানসী, চিত্রা, কল্পনা, বলাকা, এই সবগুলো কবিতা গ্রন্থ। চোখের বালি, গোরা, ঘরে বাইরে, এগুলো আমরা জানি রবীন্দ্রনাথের বিখ্যাত সব উপন্যাস। এই গুণী সাহিত্যিক মৃত্যুবরণ করেন 1941 খ্রিস্টাব্দে, যেটা কিনা বাংলা 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ। তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবি পরিচিতি আমি সংক্ষেপে এখানে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা এই বেসিক জিনিসগুলো অর্থাৎ রবি ঠাকুর সম্পর্কে না জানলেই নয় কবি পরিচিতি হিসেবে, কেননা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমাদের আজীবন এই তথ্যগুলো দরকার হবে। তোমরা এগুলো বারবার পাঠ করার মধ্য দিয়ে আত্মস্থ করার চেষ্টা করবে। আমরা আজকে এই গল্পটির অর্থাৎ কাবুলিওয়ালা গল্পটির পাঠ বিশ্লেষণের জায়গাকে আলোচনা করব না। আজকে আমরা মূলভাব, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচিতি এবং কাবুলিওয়ালা গল্পের যে শব্দার্থের জায়গাগুলো আছে সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা পাঠ বিশ্লেষণের মধ্য দিয়ে কাবুলিওয়ালা গল্পের ইতিটা আনব। এবার আসো যে এই গল্পের মূল ভাবের মধ্যে লেখক কোন বিষয়টি দেখানোর চেষ্টা করেছেন। আলোচ্য গল্পে অর্থাৎ কাবুলিওয়ালা গল্পে গল্পকার বিশ্বের সকল পিতার পিতৃত্বের যে সার্বজনীন একটা রূপ আছে, যে চিরন্তন একটা রূপ আছে, সেটি উন্মোচন করার চেষ্টা করেছেন এবং
ব্যাপকভাবে সফল হয়েছেন আমি বলতে চাই। আমরা জানি যে পৃথিবীময় ভিন্ন সংস্কৃতিতে মানুষ বেড়ে ওঠে, ভিন্ন সংস্কৃতির মধ্যে সুখ দুঃখ আনন্দ ভালোবাসার আলাদা আলাদা অনুভূতি নিয়ে এক একজন মানুষের বেড়ে ওঠা। আমরা এই গল্পে দেখব রবীন্দ্রনাথ ঠাকুর আফগানিস্তানের মরু পর্বতের রুক্ষ প্রকৃতিতে গড়ে ওঠা একজন পিতা এবং বাংলাদেশের মতো নাতিশীতোষ্ণ আবহাওয়ায় একজন বাঙালি পিতার ভেতরের যে স্নেহপ্রবণ সহানুভূতিশীল একটি মন রয়েছে, এই আফগানিস্তানের মরু অঞ্চলের পিতার যে মন এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে বেড়ে ওঠা গড়ে ওঠা একজন পিতার মনের ভেতরের মধ্যকার একটা ঐক্য তিনি দেখানোর চেষ্টা করেছেন এই গল্পে। দেশকালের সীমারেখাকে তিনি এখানে একটি সুতোয় বেঁধে দিয়েছেন যে আফগানিস্তান একটি মরুময় দেশ আর নাতিশীতোষ্ণ বাংলাদেশ একটি দেশ। আফগানিস্তানের মরু পর্বতের পিতাদের হয়তো মেজাজটাও সেই পাথর, তারপরে সুরকি, পাহাড় এগুলোর মতোই বোধহয় শক্ত রসহীন একটা কাষ্ঠল অবস্থার মতো হবে, কাঠময় একটা অবস্থার মতো হবে। আর বাংলাদেশ যেহেতু সবুজ নাতিশীতোষ্ণ অঞ্চল, তাহলে আমাদের এখানকার যে পিতারা আছেন তাদের হয়তো মনটা সহানুভূতিশীল হবে, স্নেহপ্রবণ হবে তার সন্তানের প্রতি। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর দেশকালের সীমারেখার মধ্যে এই পিতৃহৃদয়ের স্বাভাবিক যে প্রবণতাকে স্বাভাবিক যে প্রবণতা সেটাকে তিনি বেঁধে রাখতে চাননি, বরং দেশকালের সীমারেখাকে অতিক্রম করে পিতৃহৃদয়ের স্বাভাবিক যে প্রবণতাগুলো আছে সেটার প্রভাব পূর্ণ মাত্রায় তার সন্তানের উপর যে প্রভাব বিস্তার করে স্নেহপ্রবণ মনের আবেগময় অবস্থার মধ্য দিয়ে, সেটা আমাদের রবীন্দ্রনাথ এই গল্পের মধ্যে দেখানোর চেষ্টা করেছেন। অর্থাৎ প্রত্যেক পিতাই তার প্রত্যেক সন্তানকে সমানভাবে ভালোবাসেন। সন্তানের মঙ্গল চিন্তা প্রত্যেক পিতারই সহজাত আকাঙ্ক্ষা, অর্থাৎ প্রত্যেক পিতার মধ্যেই তার সন্তানের প্রতি যে ভালোবাসা, স্নেহপ্রবণতা এবং কল্যাণ চিন্তা, মঙ্গল চিন্তার বিষয়টি নিহিত থাকে, সেটি এই গল্পের মধ্যে উন্মোচন করা হয়েছে। যে কারণে আমরা দেখছি যে মূলভাবে আমরা সকল পিতার পিতৃত্বের সার্বজনীন একটা রূপ, চিরন্তন একটা রূপ এই গল্পে উন্মোচিত হতে দেখব। আমরা এ পর্যায়ে শব্দার্থ নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য কাবুলিওয়ালা গল্পের শব্দার্থগুলো খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই গল্পে লেখক অধিকাংশ জায়গায় সাধুরীতি ব্যবহার করেছেন এবং আমরা জানি যে সাধুরীতি চলিত রীতির চেয়ে বেশ গুরুগম্ভীর হয়। বাক্য এবং শব্দ প্রয়োগের দিকে লেখক আলাদা একটা গুরুত্ব দেন এবং যে শব্দগুলো তৎসম শব্দ হয়, সাধু ভাষার শব্দগুলো, তোমরা সাধু এবং চলিত রীতির যে পার্থক্য এখন পর্যন্ত পড়েছ তাতে অবশ্যই জেনেছ যে তৎসম শব্দগুলো আমাদের চলিত রীতির শব্দের চেয়ে কিছুটা আলাদা হয়। তো এই গল্পে আমরা দেখছি রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কিছু শব্দ ব্যবহার করেছেন যেগুলো তোমাদের অজানা থাকাটা অস্বাভাবিক নয়, বরং স্বাভাবিক, কেননা সদ্য তোমরা কেবল ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে পা দিয়েছ। আমরা আসো শব্দার্থগুলো জেনে নেই এবং আমি আশা করব প্রত্যেকটি শব্দার্থ তোমরা আদ্যপান্ত বোঝার চেষ্টা করবে, বাক্যে প্রয়োগ করার চেষ্টা করবে। কাবুলিওয়ালা, দেখো পিঠের মধ্যে বড় একটি ঝোলা, মানুষটিকে লক্ষ্য করো। আমাদের দেশের মানুষ নিশ্চয়ই মনে হচ্ছে না তাকে, পাগড়ি পরা দাঁড়িয়ে আছে। ঝোলার মধ্যে দেখো অনেক ধরনের খেলনা। আমরা এই গল্পে কাবুলিওয়ালাকে ঠিক এই চরিত্রেই পাবো। যিনি কাবুলের অধিবাসী তিনি হচ্ছেন কাবুলিওয়ালা। দণ্ড বলতে আমরা মুহূর্ত বা ছোট্ট একটা সময়কে বুঝি। আমরা এখানে দেখব যে পঞ্চবর্ষীয় যে ছোট্ট মিনি আছে সে এক দণ্ড কথা না বলে থাকতে পারে না, অর্থাৎ অনর্গল সে কথা বলেই যায়। সে বিষয়টাকে বোঝাতে গিয়ে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর দণ্ড শব্দটি ব্যবহার করেছেন। দণ্ড শব্দের অর্থ মুহূর্ত।
ঊর্ধ্বশ্বাসে। আমরা শ্বাস প্রশ্বাস জানি, কিন্তু ঊর্ধ্বশ্বাস কি জানি? উপরের দিকে নাক উঁচিয়ে নিয়ে কি শ্বাস নেওয়া ঊর্ধ্বশ্বাস? দেখো তো ছবি দেখে বুঝতে পারো কিনা। কিছু বাচ্চারা দেখো খুব আনন্দ সহকারে জোরে ছুটে যেন পালানোর চেষ্টা করছে, দৌড়ানোর চেষ্টা করছে। এইটাকে আমরা বলি ঊর্ধ্বশ্বাসে দৌড়ানো, অর্থাৎ অতি দ্রুত বেগে কোনো দিকে ধাবিত হওয়া। যে ছেলেগুলো ঊর্ধ্বশ্বাসে দৌড়তে শুরু করেছে, এটা হচ্ছে ঊর্ধ্বশ্বাস, নাক উঁচিয়ে শ্বাস নেওয়া নয়। আচ্ছা, এরপরে দেখো দুহিতা। দুহিতা শব্দের অর্থ নিশ্চয় ছবি দেখে বুঝতে পারছো, কন্যা। আর কন্যা রত্ন তাহলে কি হবে? রত্ন শব্দের অর্থ আমরা জানি, কন্যা শব্দের অর্থও জানি, কিন্তু আবিধানিক এই দুটোর আলাদা আলাদা আক্ষরিক শব্দকে বা আক্ষরিক শব্দের অর্থকে এই কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ব্যবহার করার চেষ্টা করেননি, বরং কন্যারত্ন শব্দের মধ্য দিয়ে তিনি একটি তাৎপর্যপূর্ণ বিষয়কে দেখানোর চেষ্টা করেছেন, যে কন্যাকে যখন আদর করে রত্নের সঙ্গে তুলনা করা হয় তখনই তাকে বলা হয় কন্যারত্ন। আচ্ছা, পরের যে শব্দটা এসেছে দেখো, অনর্গল। তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, ঝর্ণা, অবিরত অনর্গল, পানি পড়ছে, পানি ঝরছে পাহাড়ের গা বেয়ে, তাহলে অনর্গল হচ্ছে অবিরাম, অনবরত, যেটা চলতেই থাকে। পরের শব্দটি হচ্ছে খুবানি। খুবানি শব্দের অর্থ হচ্ছে বাদাম, ছবিতেই দেখতে পাচ্ছ, বাদাম বা বাদাম জাতীয় ফলকে আমরা বলি খুবানি। এরপর একটি শব্দ আছে প্রফুল্ল, তোমরা বুঝতেই পারছো আনন্দিত। কিঞ্চিত শব্দের অর্থ হচ্ছে অল্প বা সামান্য। কিঞ্চিত শব্দটা খেয়াল করো, ভাবোদয়, ভাবের উদয়। যেমন তোমার কোন একটা বিষয় নিয়ে হয়তো কবিতা লিখতে ইচ্ছা করছে, মাথায় নতুন একটা হয়তো ভাবের খেলা চলছে, যে তুমি সামনের যে সূর্যোদয় ঘটছে খুব সকালে, তার আভা কেমন হচ্ছে, প্রকৃতিটা কেমন হচ্ছে, এটা নিয়ে একটা ভাব আসলো তোমার মাথায়, তুমি সেটা নিয়ে কবিতা লিখতে শুরু করলে। এই যে ভাবের উদয় হলো, এটাকে একসাথে বলা হয় ভাবোদয়। আমরা আর অল্প কিছু শব্দার্থ নিয়ে আলোচনা করে আমাদের ক্লাস শেষ করব। দেখো কাবুল। কাবুল শব্দের অর্থ, কাবুল কিন্তু তোমরা জানো যে আফগানিস্তানের রাজধানী। আর প্রথম পড়েছিলাম কাবুলিওয়ালা, মনে আছে নিশ্চয়ই। অভিপ্রায় শব্দের অর্থ ইচ্ছা। প্রত্যেকটি শব্দের বানান কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। সমীপস্থ, খেয়াল করো, সমীপে জানো তোমরা, সমীপ মানে কাছে, সমীপস্থ শব্দের অর্থ একই, নিকটে বা কাছে। আরেকটি শব্দ আছে দেখো, পঞ্চবর্ষীয়। পঞ্চ শব্দের অর্থ 5 আর বর্ষ শব্দের অর্থ বছর, একসাথে পঞ্চবর্ষীয় শব্দের অর্থ তাহলে কি হবে? 5 বছর বয়সী। তো শিক্ষার্থী, আজকে আমরা এখানে আমাদের ক্লাসের ইতি টানছি। তোমরা এই বিষয়গুলো নিজেদের মধ্যে আলোচনা করতে থাকো, নিজেরা প্রিপারেশন নিতে থাকো, প্রস্তুতি নাও। কেননা এই চ্যাপ্টার অর্থাৎ কাবুলিওয়ালা শেষ করবার পরেই আমি ছোট্ট একটি অনলাইনে টেস্ট তোমাদেরকে আমি দেব, টেস্টের কাজ দেব। সে পর্যন্ত ভালো থাকো, আর পরবর্তী ক্লাসে আমরা পাঠ বিশ্লেষণ নিয়ে আলোচনা করে এই কাবুলিওয়ালা গল্পটির সমাপ্তি ঘোষণা করব। তো আজকের মতো এখানেই আমি ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।